গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। নিধু সে রাত্রে বাড়ি আসিয়া একটি অদ্ভুত স্বপ্ন দেখিল। কোথায় যেন সে একটা পথ বাহিয়া চলিয়াছে। তাহার সামনে একটা বড় পুকুর, পুকুরে একরাশ পদ্মফুল ফুটিয়াছে। পুকুরের পাড়ের ছোট্ট একটা কুঁড়ে ঘর হইতে হাস্যমুখী মঞ্জু বাহির হইয়া আসিল। অথচ দুজনেই দুজনকে জানে ও চিনিতে পারিয়াছে। মঞ্জু যেন দুলে বাড়ির মেয়ে, ব্রাহ্মণের মেয়ে নয়। দুজনে অবাধে অসংকোচে পুকুর পাড়ে বসিয়া জলে ঢিল ফেলিতেছে ও অনর্গল বকিয়া যাইতেছে। মঞ্জু জজের মেয়ে নয়, তাহার সঙ্গে মেশায় কোনো বাধা নাই। স্বপ্নের মধ্যেই নিধুর মন আনন্দে ভরিয়া উঠিয়াছে। সেই সময় শাঁখের আওয়াজে তাহার ঘুম ভাঙিয়া গেল। বিছানার ওপর উঠিয়া বসিয়া চোখ মুছিতে মুছিতে সে বাহিরের রোয়াকে কালীকে দেখিয়া বলিল, কিরে কালী, শাঁখ বাজে কোথায়? পুকুর ঘাটে, আজ যে ওদের ঠাকুর পুজোর ঘট পাতা হচ্ছে, মা গেল। কাদের ঘট পাতা হচ্ছে? জজবাবুদের বাড়ির দুর্গাপুজোর ঘট আজ পাততে হবে না? এও স্ত্রী মেয়ে চাই, মা গিয়েছে অনেকক্ষণ। আর কে কে এসেছে? কাকিমা তো আছেন, ও পাড়া থেকে হৈম দিদি এসেছে। পুকুর ঘাট হইতে শাঁখের আওয়াজ যখন আবার পথের দিকে আসিল, তখন নিধু কিসের টানে উঠিয়া জানালা দিয়া চাহিয়া দেখিল, আগে আগে মঞ্জুর মা, তাহার পিছনে মঞ্জু, তাহার মা, হৈম, ভুবন গাঙ্গুলির স্ত্রী, আরও পাড়ার দু চারজন ঝি বউ জল লইয়া ফিরিতেছে। মঞ্জুর পরনে লাল পাড় সাদা শাড়ি, অনাড়ম্বর সাজগোজ। এতগুলি মেয়ের মধ্যে তাহার দিকে চোখ পড়ে আগে। কি চমৎকার গতিভঙ্গি, কি সুন্দর মুখশ্রী, সারা দেহের কি অনবদ্য লাবণ্য। নিধুর মনটা হঠাৎ বড় খারাপ হইয়া গেল। সে নিজেকে বুঝাইবার চেষ্টা করিল, কেন এমন হয়? কোনোদিন কি সে ভাবিয়াছিল মুনসেফ বাবু তাহার সহিত মেয়ের বিবাহ দিবেন, তাহার মতো জুনিয়র মুক্তারের সঙ্গে? গ্রামের মধ্যে যাহারা সবচেয়ে দরিদ্র, যাহার বাবা সর্বদা মুনসেফ বাবুদের বৈঠকখানায় বসিয়া তোষামোদ বর্ষণ করিয়া বড়লোকের মন রাখিতে চেষ্টা করেন, যাহার মা জজগিন্নি বলিতে ভয়ে সংকোচে এতটুকু হইয়া যায়, মুখ তুলিয়া সমানে সমানে কথা বলিতে ভরসা পায় না, এই বাড়ি এই ঘর চোখে দেখিয়াও উহারা সে বাড়ির ছেলের সঙ্গে অমন সুন্দরী শিক্ষিতা মেয়ের বিবাহ দিবে, এ কি কখনো সে ভাবিয়াছিল? যদি এ আশা সে না করিয়া থাকে, তবে আজ তাহার দুঃখ পাইবার কি কারণ আছে? মঞ্জু দুদিনের জন্যে এই গ্রামে আসিয়াছে। বড়লোক পিতার খেয়াল এবার গ্রামে তিনি পূজা করিবেন। খেয়াল মিটিয়া গেলে হয়তো আর 10 বৎসর এদিক মাড়াইবেন না। ততদিনে মঞ্জু কোথায়? তাহার বিবাহ হইয়া ছেলেপুলে বড় হইয়া স্কুলে পড়িবে। মিথ্যা আশার কুহক। সে উঠিয়া হাত মুখ ধুইয়া কালীকে বলিল, কালী, একটু তেল দে, নিয়ে আসি পুকুর থেকে। এত সকালেই দাদা? তা হোক, দে তুই। এমন সময় নিধুর মা বাড়ি ঢুকিয়া বলিলেন, নিধু, ওদের বাড়ি যা, দুজন ব্রাহ্মণকে জল খাইয়ে দিতে হয় দুর্গাপুজোর পিঁড়ি পাতবার পর। জজগিনি তোকে এক্ষুনি যেতে বলে দিলেন। নিধু স্নান সারিয়া আসিয়া ও বাড়ি গেল। মঞ্জুও ইতিমধ্যে স্নান সারিয়া খাবার সাজাইয়া বসিয়া আছে। একজন ব্রাহ্মণ সে, অপরজন ভুবন গাঙ্গুলি। ভুবন গাঙ্গুলি বলিলেন, এসো বাবা, তোমার জন্য বসে আছি। এরা ব্রাহ্মণকে না খাইয়ে কেউ জল খাবেন না কি না? কাকা বেশ ভালো আছেন? হৈম এসেছে দেখলাম না? হৈম তো এ বাড়িতেই আছে বোধ হয়। মঞ্জু বলিল, হৈমদি তো রান্নাঘরে, ডাকবো নাকি? কাকাবাবুকে বলছিলাম
হৈমদি আমাদের থিয়েটারে পাঠ করবে? ভুবন গাঙ্গুলি ঘাড় নাড়িয়া বলিলেন, করবে না কেন? আমি তো বলেছি লালবিহারী দাদার বাড়িতে মেয়েদের সঙ্গে থিয়েটার করবে, এ তো ওর ভাগ্যি। আমার আপত্তি নেই। ও হৈম, হৈম! হৈম আসিয়া দোরের কাছে দাঁড়াইল। 20-21 বছর বয়স। রং তত ফর্সা না হইলেও দেহের গড়ন ও মুখশ্রী ভালো। সে যে বেশ সচ্ছল ঘরে পড়িয়াছে, তাহার সিল্কের শাড়ি, দুহাতে মোটা সোনার বালা ও বাহুতে 2.5 প্যাঁচের তাগা দেখিলে তাহা বোঝা যায়। এছাড়া আছে কানে ইয়ারিং, গলায় মোটা শিকলি হার। নিধু বলিল, চিনতে পারো হৈম? হৈম হাসিয়া বলিল, কেন পারব না, এ গাঁয়ের মেয়ে নই? কবে এলে? মাসখানিক হলো এসেছি। তুমি ভালো আছো নিধুদা? হ্যাঁ, একরকম মন্দ নয়। মঞ্জু বলিল, আমি হৈমদিকে বলেছি আমাদের সঙ্গে থিয়েটার করতে। হৈম হাসিয়া বলিল, তা করব না কেন? বাবা তো বলেছিনি। নিধুদা বই ঠিক করেছ? সে করবে মঞ্জু। মঞ্জু তাড়াতাড়ি বলিল, আমি পারব না নিধুদা, আপনি ঠিক করে দিন। রবি ঠাকুরের ফাল্গুনির কথা বড়দা বলেছিলেন। হৈম দেখা গেল ফাল্গুনির নামও শোনে নাই। সে বলিল, সে কি ভালো বই? সে তো খুব ভালো বই। এবার কলকাতায় হৈ হৈ করে প্লে হয়ে গিয়েছে। তা তোমরা যেমন বলো, নিধুদা আমাদের শিখিয়ে দেবেন। আমি আর কদিন আছি, কাল তো সকালেই। 2 দিন কেন ছুটি নাও না? মঞ্জুর সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, তাই কেন করুন না নিধুদা? সে কি করে হয়? তোমরা বোঝো না। এ কি কারো চাকুরি যে ছুটি নিতে হবে? না গেলে আমারই লোকসান। হৈম বলিল, আজ তাহলে ওবেলা বইটি দেখি একটু পড়ে দিয়ে যাও। মঞ্জু তো রয়েছে, ও সব পারে। ওর কচ ও দেবযানী সেদিন শোনি হৈম, সে একটা শোনবার জিনিস। মঞ্জু সলজ্জ সুরে বলিল, ছাই, নিধুদার যেমন কথা। না ভাই হৈমদি। ভুবন গাঙ্গুলি জলযোগান্তে উঠিয়া বিদায় লইলেন। হৈম বলিল, বাবা তুমি যাও, আমি এর পরে যাব। নিধুদা না হয় দিয়ে আসবে ক্ষণ। মঞ্জু বলিল, হৈমদি, আমার ভাইয়েরা আর নিধুদা কিন্তু পার্ট নেবে। হৈম চিন্তিত মুখে বলিল, তাই তো ভাই, এ শুনলে কি আমার বাড়িতে প্লে করতে দেবে ভাই? কেন দেবে না? পাড়াগাঁয়ের গতিক তো জানো না, কে কি বলবে সেই ভয়ে বাড়ির লোক যদি আপত্তি করে, তাই ভাবছি। নিধু বলিল, তাতে কি, আমি না হয় নাই করলাম। মঞ্জু বলিল, তবে হবে কি করে? পুরুষ মানুষের পার্ট মেয়েরা করতে গেলে অত মেয়ে কোথায় পাবো এখন? কেন, তোমাদের বাড়িতে তো অনেকে আসবেন পুজোর সময়। তাদের সকলকে দিয়ে তো আর এই কাজ হবে না, 2-1জনকে দিয়ে হতে পারে। তাছাড়া রিহার্সেল দেওয়া না থাকলে তারা প্লে করবে কি করে? এ তো ছেলে খেলা নয়। তুমি ভাই হৈমদি বাড়িতে বলে এসো বেলা, জিজ্ঞেস করে দেখো। হৈম বলিল, এতে আমার উপর যেন রাগ করো না নিধুদা, হয়তো ভাববে। আমি কিচ্ছু ভাবব না হৈম। মঞ্জু শহরে থাকে ও পাড়াগাঁয়ের অনেক খবরই রাখে না, ওকে বরং বলো। মঞ্জু বলিল, চা হয়ে গিয়েছে, বসো হৈমদি, আমি নিয়ে আসছি। মঞ্জুর কথা শেষ হইতেই মঞ্জুর বিধবা খুড়িমা ট্রের উপর চায়ের পেয়ালা সাজাইয়া লইয়া ঘরে ঢুকিয়া বলিলেন, এই নে চা, ওদের দে মঞ্জু। 3 পেয়ালা কেন কাকিমা? নিধুদা তো চা খায় না। নিধু, তুমি চা খাও না? আমি তা জানি নে বাবা। গরম দুধ খাবে? এক্ষুনি দুধ দিয়ে গেল। না কাকিমা, দুধের চুমুক দিয়ে খাবো ছেলে মানুষ নাকি? আমার দরকার নেই, ব্যস্ত হবেন না মিছিমিছি। নৃপেন আসিয়া বলিল, বাবা একবার নিধুদাকে বাইরে ডাকছেন দিদি। বাহিরের বৈঠকখানায় লালবিহারী বাবু ও ভুবন গাঙ্গুলি বসিয়া। লালবিহারী বাবু প্রকাণ্ড গড়গড়াতে তামাক টানিয়া বৈঠকখানা প্রায় অন্ধকার করিয়া ফেলিয়াছেন। তিনি সনাতনপন্থী লোক, বাড়িতে 9 হাত কাপড় পরিয়া থাকেন, গায়ে সবসময় জামা ফুতোও থাকে না।
কোনো প্রকার বড়লোকি চালচলন বা সাহেবিয়ানা এই গ্রামের লোক দেখে নাই তাহার। সাধারণ লোকের সঙ্গে গ্রামের 5 জনের মতোই মেশেন। নিধু বলিল, আমায় ডাকছেন কাকাবাবু? হ্যাঁ হে, সুনীল কি সামনের শনিবারে আসবে না? আগে না, চিঠি লিখেছেন তো সেই বলেই বোধহয় পরের শনিবার আসবার চেষ্টা করবেন। তুমি কি কাল যাচ্ছ? আগে হ্যাঁ। তাহলে একবার বিশেষ করে অনুরোধ করো ওকে এখানে আসবার জন্যে। নিশ্চয়ই বলবো। তুমি সুনীলের সঙ্গে মেশো তো? আগে মিশি, তবে আমরা হলাম জুনিয়র মুক্তার আর তিনি হলেন আমাদের হাকিম, বুঝতেই তো পারেন। একখানা চিঠি দেব, নিয়ে গিয়ে ওর হাতে দিও। আগে নিশ্চয়ই দেব। নিধু পুনরায় বাড়ির মধ্যে ফিরিয়া দেখিল হৈম ওরফে হেমপ্রভা দালানে বসিয়া নাই। মঞ্জু একা বসিয়া অনেকগুলো শিশি বোতল জড়ো করিয়া কি করিতেছে। মুখ তুলিয়া বলিল, আসুন নিধুদা, হৈমদি ওপরে গিয়েছে কাকিমার সঙ্গে কথা বলতে, বসুন। ওসব কি? মার কাণ্ড। আসবার সময় আচার এনেছিলাম, জ্যাম জেলি বর্ষায় সব নষ্ট হয়ে গিয়েছে। 2-1টা যে ভালো আছে দেখে দেখে তুলছি, বাকি ফেলে দিতে হবে। খাবেন নিধুদা? এই একরকম জিনিস আছে, মাদ্রাজি, একে বলে ম্যাঙ্গো পার্ল, চিনির মতো দেখতে। একটু খেয়ে দেখুন, ল্যাংড়া আমের গন্ধ, হাম খাচ্ছি মনে হবে। নিধু একটু চিনির মতো গুঁড়া হাতে লইয়া মুখে ফেলিয়া বলিল, বাহ, সত্যি তো আমের গন্ধ। আমরা পাড়া গাঁয়ের লোক, এসব কোথায় পাবো বলো? মঞ্জুর বড় বড় চোখে যেন বেদনার ছায়া পড়িল। সে নিধুর দিকে চাহিয়া বলিল, ওসব বলতে আছে? ছি, কষ্ট হয় না? মঞ্জুর সুর হঠাৎ এমন ঘনিষ্ঠ আত্মীয়তায় মাখানো, এমন স্নেহপূর্ণ মনে হইল নিধুর, যে তাহার বুকের ভেতরটা যেন কেমন করিয়া উঠিল। নিজের অজ্ঞাতসারেই তাহার মুখ দিয়া বাহির হইয়া গেল যে কথা, তাহার জন্যে সে সারাদিন অনুতাপ করিয়াছিল মনে মনে। দোষও নাই, নিধু তরুণ যুবক, এই তাহার জীবনে অনাত্মীয়া প্রথম নারী, যে তাহাকে স্নেহ ও প্রীতির চোখে দেখিয়াছে। জীবনের এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তাহার। নিধু বলিয়া ফেলিল, আর আমার কষ্ট হয় না মঞ্জু? তোমার জন্যে আমার মন কাঁদে না বুঝি? মঞ্জু পাথরের মূর্তির মতো অবাক ও নিশ্চেষ্টভাবে নিধুর দিকে চাহিয়া বসিয়া রহিল। মঞ্জু আবার বলিল, আমি এখন 2 শনিবার আসব না। কেন নিধুদা? সামনের শনিবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন, তারপরের শনিবারে তোমাদের এখানে সুনীলবাবু আসবেন। এইমাত্র কাকাবাবু ডেকে বললেন। কি বললেন? সেই শনিবারে আসবার জন্য বললেন। আমি আর কখনো আসব না মঞ্জু। আমার বুঝি মন বলে জিনিস নেই না? আমি আসতে পারব না, তুমি কিছু মনে করো না। মঞ্জু অপলক দৃষ্টিতে কিছুক্ষণ নিধুর মুখের পানে চাহিয়া থাকিয়া অন্যদিকে মুখ ফিরাইল। তাহার পদ্মের পাপড়ির মতো ডাগর চোখ দুটি বাহিয়া জল গড়াইয়া পড়িতেছে। নিধুর কথার সে কোনো জবাব দিল না। হঠাৎ যেন সব কাজে সে উৎসাহ হারাইয়া ফেলিল। জ্যাম জেলির শিশি বোতল অগোছালোভাবে ইতস্তত পড়িয়াই রহিল। তাহার মধ্যে ভরসাহারা ক্ষুদ্র বালিকার মতো মঞ্জু বসিয়া চোখের জল ফেলিতেছে। ছবিটা চিরকাল নিধুর মনে গাঁথিয়া গিয়াছিল। নিধু বলিল, ওঠো মঞ্জু, আমার ভুল হয়ে গিয়েছে, আর কিছু বলবো না। মঞ্জু জল ভরা চোখে তাহার দিকে চাহিয়া বলিল, আসবেন তো ওবেলা? এখানে কিন্তু খাবেন। খাওয়ানোর লোভে তোমার নিধুদা ভুলবে ভেবেছ তুমি? অমন লোক পাওনি। আমি কি তাই ভাবছি? গায়ে পড়ে ঝগড়া বাঁধান আপনি। আমি এখন আসি, ওবেলা আবার আসব। না, বসুন, এক্ষুনি গিয়ে কি করবেন? আপনাদের বন্ধ হবে কবে? এখনো 14 দিন বাকি, মহালয়ার দিন থেকে বন্ধ হবে শুনছি।
কোর্ট বন্ধ হলে এখানে চলে আসবেন তো? ওই যে বললাম, নয়তো আর যাব কোথায়? বড়লোক নই যে হিল্লি দিল্লি মক্কা যাব। এই বাঁশবনই কাটল চিরকাল, এই বাঁশবনই আসতে হবে। এককালে বড়লোক হবেন তো, তখন কোথায় যাবেন? আমি হব বড়লোক? তবেই হয়েছে। তুমি হাসালে দেখছি মঞ্জু। মঞ্জু গম্ভীরভাবে বলিল, কে বলেছে আপনি বড়লোক হবেন না? আমি বলছি, দেখবেন আপনি খুব বড়লোক হবেন। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মঞ্জু। তা যদি হয়, আজকের দিনটার কথা আপনার মনে থাকবে? দাঁড়ান, আজ কি তারিখ? ক্যালেন্ডারটা গিয়ে দেখে আসি ও ঘর থেকে। কথা শেষ করিয়াই মঞ্জু লঘুগতি হরিণীর মতো ত্রস্ত ভঙ্গিতে ছুটিয়া গেল পাশের ঘরে, এবং তখনই হাসি মুখে ফিরিয়া আসিয়া বলিল, আপনার ডায়েরি আছে? লিখে রাখবেন গিয়ে 17 সেপ্টেম্বর। আমি বলেছিলাম আপনি বড়লোক হবেন। আমি, মঞ্জরী দেবী। নিধু হাসিতে হাসিতে বলিল, বয়স 16, শাকিন কুড়ুলগাছি, মহকুমা রামনগর, থানা ওই, পিতার নাম শ্রীযুক্ত বাবু লালবিহারী। মঞ্জু খিলখিল করিয়া হাসিতে হাসিতে বলিল, থাক থাক, ও কি কাণ্ড! বাবারে, আপনি এত জানেন? আমি ভাবি নিধুদা বড় ভালো মানুষ। নিধুদা আমাদের মোটে কথা বলতে জানে না। নিধুদা দেখছি কথার ঝুড়ি। কথার ঝুড়ি না হলে কি মুক্তার হয় মঞ্জু? তবে আর ব্যবসাতে উন্নতি করব কি করে, আর বড়লোকই বা হব কি করে বলো? আচ্ছা, যদি বড়লোক হন আমার কথা মনে থাকবে? হঠাৎ তাহার মুখ হইতে তরল কৌতুকের হাসি অপসৃত হইল। চোখের কোণে বেদনার ছায়াপাতে মুখখানি অপরূপ ব্যথাভরা লাবণ্যে ও স্মৃতে মণ্ডিত হইয়া উঠিল। এক মুহূর্তে যেন মনে হইল এই মঞ্জু ষোড়শী বালিকা নয়, বহু যুগের প্রৌঢ়া জ্ঞানময়ী, বহু অভিজ্ঞতা ও বহু ক্ষয়ক্ষতি দ্বারা লব্ধ শক্তি পুরাতন নারী। বালিকা হইয়া আজ আসিয়াছে যে, সে ইহার নিতান্তই লীলা। আরও কতবার এইভাবে আসিয়াছে। নিধু মুগ্ধ হইয়া গেল। তাহার বুকের মধ্যে যেন কেমন করিয়া উঠিল। মঞ্জুকে সে আর খোঁচা দিয়া কথা বলিবে না। বালিকার মনে কেন সে মিছেমিছি কষ্ট দিতে গিয়াছিল? মঞ্জু চপলা বটে, কিন্তু সে গভীর, সে ধীর, বুদ্ধিমতী, অতল স্পর্শ তাহার মনের রহস্য। এতদিন সে মঞ্জুকে ঠিক চিনিতে পারে নাই। নিধু কোনো কথা বলিতে পারিল না, সে কথার উত্তর দিতে পারিল না। জীবনে এমন সময় আসে, এমন মুহূর্তের সন্ধান মেলে, যখন কথা মুখ দিয়া বাহির হইলেই মনে হয় এই অপরূপ মুহূর্তটির জাদু কাটিয়া যাইবে, ইহার পবিত্রতায় ব্যাঘাত ঘটিবে। তাহার বুকের মধ্যে কিসের যেন ঢেউ উপরের দিকে ধাক্কা দিতেছিল। সেটাকে আরেকটু প্রশ্রয় দিলেই সেটা কান্নারূপে চোখ দিয়া গড়াইয়া সব ভাসাইয়া ছুটিবে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নিস্তব্ধতা যে একটা মনোরম মায়া সৃষ্টি করিয়াছে এই ঘরের মধ্যে, তা যত কম সময়ের জন্যই হোক না কেন, কেহ চাহে না যে আগে কথা বলিবার রূঢ় আঘাতে তাহা ভাঙিয়া দেয়। এমন সময় হঠাৎ ঘরে ঢুকিলেন নিধুর মা। হ্যাঁ রে, ও নিধু, এখানে বসে? মঞ্জু, মা কি করছো শিশি বোতল নিয়ে? ওগুলো কি মা? আসুন আসুন জ্যাঠাইমা, সকালে যে তোমাদের পুজোর পাটা দেখতে এলাম। তা এত সকালে পাটা পাতলে যে তোমরা? এখনো তো পুজোর 17 দিন বাকি। তা তো জানি না জ্যাঠাইমা, পুরুতমশাই কাল নাকি কাকাকে বলে গিয়েছেন। দিদি কোথায়, দেখছি না যে? মা, ওপরের ঘর পুজো করছেন বোধহয়, ডাকবো? না মা, পুজো করছেন, ডাকতে হবে কেন? থাক, আমি এমনি দেখতে এলাম। জ্যাঠাইমা একটু চা খাবেন না? না মা, আমি এখনো নাইনি ধুইনি, বেলা হয়ে গেল, এবার নাইতে যাব গিয়ে। নিধু, থাকবি নাকি আসবি? মঞ্জু হাসিয়া বলিল, জ্যাঠাইমা, নিধুদা যেন আপনার ছোট্ট খোকাটি, ওকে কোথাও ছেড়ে দিয়ে ঠান্ডা থাকতে পারেন না। বাইরে কোথাও দেখলে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে হবে। নিধু সলজ্জ মুখে বলিল, তুমি যাও না মা, আমি যাচ্ছি।
নিধুর মা কিন্তু তখনই চলিয়া গেলেন না। তিনি আরও আগাইয়া আসিয়া বলিলেন, ওগুলো কিসের শিশি বোতল মা? খালি আছে? এগুলো জ্যাম, জেলি, আচারের মোরব্বার শিশি জ্যাঠাইমা। বর্ষায় খারাপ হয়ে গিয়েছিল, তাই বেছে রাখছিলাম। আমি ভাবলাম বুঝি খালি আছে। কি হবে খালি শিশি? দরকার জ্যাঠাইমা? এই জিনিসটা পত্তরটা রাখতে এসব জায়গায় তো পাওয়া যায় না। বেশ শিশিগুলো। নিধু সংকোচে এতটুকু হইয়া গেল। সে বুঝিল রংচংওয়ালা শিশিগুলি দেখিয়া মার লোভ হইয়াছে। মেয়ে মানুষের কাণ্ড, তা দরকার থাকে এখানে চাহিবার দরকার কি? মাকে লইয়ার পারা যায় না, ঘটে যদি কিছু বুদ্ধি থাকে এদের। মঞ্জু শশব্যস্ত হইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ জ্যাঠাইমা, শিশির দরকার? আমি ভালো শিশি এনে দিচ্ছি। বিলিতি জেলির খালি বোতল আছে মার ঘরে দোতলায়। আমি আসছি এক্ষুনি, বসুন জ্যাঠাইমা। মঞ্জু ঘর হইতে ত্রস্তপদে বাহির হইয়া গেল এবং কিছুক্ষণ পরেই দুটি সুদৃশ্য লেবেল মারা খালি বোতল আনিয়া নিধুর মার হাতে দিয়া বলিল, এতে হবে জ্যাঠাইমা? নিধুর মা বোতল দুটি হাতে পাইয়া যেন স্বর্গ পাইলেন এমন ভাব দেখাইয়া বলিলেন, খুব হবে মা, খুব হবে। আশীর্বাদ করি, বেঁচে বলতে থাকো, রাজরানী হও মা। আমি আসি তাহলে এই বেলা। নিধু মায়ের পিছু পিছু বাড়ি আসিল। বাড়িতে পা দিয়াই সে একেবারে অগ্নিমূর্তি হইয়া মাকে বলিল, আচ্ছা মা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই একটা? কি বলে দুটো খালি বোতল ভিক্ষে করতে গেলেও বাড়ি থেকে? তোমার এই মাগন্তুড়ের স্বভাবের জন্য আমার মাথা হেঁট হয়। তোমার সে জ্ঞান আছে? ছি ছি, এতটুকু কি কাণ্ডজ্ঞান ভগবান দেননি? নিধুর মা বুঝিতে না পারিয়া বিস্ময়ের সুরে বলিলেন, ও মা, তা তুই আবার বকিস কেন? কি করেছি আমি? তোমার মুন্ডু করেছ। নাও, এখন শিশি বোতল সাজিয়ে ঘরে রেখে ধুনো দাও। ওতে তোমার কি মাল মশলা অপরূপ সম্পত্তি থাকবে শুনি? তুই তার কি বুঝবি? লবঙ্গ, ধনের চাল, হলো গিয়ে গোটার গুঁড়ো, কত কি রাখা যায়। কেমন চমৎকার বোতল দুটো! এখানে কোথাও পাবি ওরকম? নিধু আর কিছু বলিল না। মাকে বুঝাইয়া পারা যাইবে না। নিতান্ত সরলা, নিধুর লজ্জা যে কোথায় তাহা তিনি বুঝিবেন না। জগঠাকরুন পুকুরঘাটে নিধুর মাকে বলিলেন, বলি বড় বাড়ির পুজোর কদ্দূর? ও নিধুর মা, পিতিমে গড়ানো হচ্ছে। আজ পাটা পাতা হলো বেলা। পাটা এখন আবার কে পাতে? বিদেন দিলে কে গা? কি জানি, তবে মঞ্জু বলছিল ওদের ভরচার্জি দিয়েছেন। আমি ও কথা বলছিলাম ও বেলা। হ্যাঁ গা নিধুর মা, একটা কথা শুনলাম, কি সত্যি? নাকি মেয়ে পুরুষে মিলে থিয়েটার করবে? ওদের বাড়ির মেয়েরা, ওই ভুবন গাঙ্গুলির মেয়ে হৈম, তোমাদের নিধু, আরও নাকি কে কে। তা তো দিদি বলতে পারলাম না, আমি কিছু শুনিনি। বাস্তবিকই নিধুর মা একথার কিছুই জানিতেন না। জগঠাকুরুন বলিতে লাগিলেন, আর কি সেদিন আছে গাঁয়ের? ছোট ঠাকুরের প্রতাপে একসময় এই গাঁয়ে যা খুশি করে পার পাবার উপায় ছিল না। তা সবাই গেল মরে হেজে। এখন টাকা যার সমাজ তার। নইলে এসব খিরিস্তানি কাণ্ড কি হতে পারত কখনো? আমি ভুবনকে আচ্ছা করে শুনিয়ে দিয়েছি ওবেলা। বললাম, মেয়েকে যে থিয়েটার করতে দিচ্ছ, ওরা না হয় জজ ম্যাজিস্ট্রার লোক, টাকার জোরে তরে যাবে। তোমার মেয়ের কুচ্ছ রটলে যদি শ্বশুরবাড়ি থেকে না নেয়? ভুবন ঠাকুরপোকে বললেন, কেন বলবো না শুনি? জগঠাকরুন কারো এক চালে বাসও করে না, কাউকে কুকুরের মতো খোসামতো করে বেড়ায় না, কারো কাছে কোনো পিত্তেশ ডাকিনি কোনো দিন। শেষের কথাটা নিধুর মাকে লক্ষ্য করিয়াই বোধহয় বলা, কিন্তু নিধুর মা তাহা বুঝিতে পারিলেন না। খুব সূক্ষ্ম উক্তি বা একটু বাঁকা ধরনের কথাবার্তা হইলে নিধুর মা তাহার বুঝিতে পারেন না। কথাটা তিনি নিধুকে আসিয়া বলিলেন। নিধু বৈকালের দিকে মঞ্জুদের বাড়ি গেল মঞ্জুর বাবাকে দেখিতে। কারণ তাহার রক্তের চাপ হঠাৎ বৃদ্ধি হওয়ায় দুপুরের পর হইতে তিনি অসুস্থ হইয়া পড়িয়াছেন। সেখানে গিয়া দেখিল মঞ্জু বাবার ঘরের বাহিরে দোতলায় বারান্দাতে বসিয়া সেলাই করিতেছে। নিধুকে দেখিয়া বলিল, আস্তে আস্তে নিধুদা, বাবা এবার একটু ঘুমিয়েছেন, চলুন আমরা নিচে যাই বরং।
একবার ওকে দেখে যাব না? এখন থাক, ঘুম যদি সন্ধ্যের আগে ভাঙে তবে দেখতে আসবেন। সিঁড়িতে নামিবার সময় নিধু মায়ের কাছে যাহা শুনিয়াছিল সব বলিল। মঞ্জু শুনিয়া বিশেষ আশ্চর্য হইল না, বলিল, হৈমদী নিজেই ওই কথা তো ওবেলা বলে গেল। আমরা যদি পুরুষ না নেই তবু তারা বাড়িতে করতে দেবেন না? তাও বলতে পারি নে, তবে আপত্তি যদি করে তাতেও করতে পারে। বলিতে বলিতে হৈমের গলা শোনা গেল। বাহির হইতে ডাকিতেছে, ও মঞ্জু, ও নৃপেন। মঞ্জু ছুটিয়া আগাইয়া আসিতে গেল। এবেলাও হৈম খুব সাজগোজ করিয়া, মুখে ঘন করিয়া পাউডার মাখিয়া, চুলে ফ্যান্সি খোপা বাঁধিয়া ও ফুল গুঁজিয়া আসিয়াছে। বাড়ি ঢুকিয়াই সে বলিল, নিধুদা আসেনি? এসে বসে আছেন। এসো দালানে হৈমদি, আজ অনেকক্ষণ পর্যন্ত রিহার্সেল দিতে হবে কিন্তু। শোনেননি হৈমদি, বাবার বড় অসুখ যে। হৈম বিস্ময়ের সুরে বলিল, জ্যাঠামশের অসুখ? কি অসুখ? ব্লাড প্রেশার বেড়েছে, ওই নিয়েই তো ভুগছেন। তাই আজ আর রিহার্সেল হবে না। না, তার কি করে হবে? তা এখন কেমন আছেন উনি? এখন একটু ভালো। এসব কলকাতার রোগ হৈমদি, পাড়াগাঁয়ে এসব নেই বলেই মনে হয় আমার। হৈম একটু পরেই বলিল, তাহলে আজ যাই মঞ্জু, আমি। হঠাৎ মঞ্জুর মনে পড়িয়া গেল কথাটা। বলিল, হৈমদি, তোমার বাবা কিছু বলেছেন নাকি তোমায় এ বিষয়ে? কি বিষয়ে? এই যে থিয়েটার করা নিয়ে। তা তিনি বলতে পারেন না। আমার শ্বশুরবাড়ি থেকে আপত্তি না করলেই হলো, আমি ওসব মানি নে। সে কথা নয় হৈমদি, গাঁয়ের কে এক বুড়ি, নিধু নাম বলিয়া দিল। হ্যাঁ, সেই জগঠাকরুন আপনার বাবাকে কিসব বলেছেন। পুরুষের সঙ্গে মিশে থিয়েটার করলে বা এমনি থিয়েটার করলে তোমার মেয়ের বদনাম রটবে। হৈম তাচ্ছিল্যের সুরে বলিল, ও এই কথা, ও আমি গ্রাহ্য করি নে, আমি যা খুশি করব। তাতে বাবা পর্যন্ত কি বলল শুনছি নে তো জগঠাকরুন। আচ্ছা, এখন তাহলে আসি। বারে, চা খেয়ে যান হৈমদি। না ভাই, আরেকদিন এসে খাবো। নিধুদা, আমায় একটু এগিয়ে দাও না। নিধু মঞ্জুকে বলিল, বসো মঞ্জু, আমি ওই তেঁতুলতলার মোড় পর্যন্ত হৈমকে এগিয়ে দিয়ে আসছি। পথে পড়িয়া হৈম বলিল, তুমি থিয়েটার করবে তো নিধুদা? আমার আর করা হয় হৈম? গায়ের মধ্যে যদি এ নিয়ে কথা ওঠে। ভারী কথা। তুমি না করলে আমিও করব না, তুমি আছো তাই করছি। নিধু আশ্চর্য হইয়া হৈমর মুখের দিকে চাহিল। হৈম বলে কি? হৈম পুনরায় বলিল, আমার কথা মনে হয় নিধুদা? বলো না নিধুদা। নিধু একটু বিব্রত হইয়া পড়িল। হৈমর এসব কথায় সে কি উত্তর দিবে? হৈম একটু গায়ে পড়া ধরনের মেয়ে, তাহা সে পূর্বেই জানিত। ভাবিয়াছিল আজকাল বিবাহ হইয়া ও বয়স হইয়া বোধহয় সারিয়া গিয়াছে। এখন দেখা যাইতেছে তা নয়। পরে মুখে বলিল, হ্যাঁ, তা মনে হতো না কি আর? গাঁয়ের মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি। আজ সন্ধ্যাবেলা আমাদের বাড়ি এসো না কেন নিধুদা? ওখানে চা খাবে, বেশ গল্প করা যাবে ক্ষণ। আমি চা তো খাইনি হৈম, আর তাছাড়া সন্ধ্যাবেলা মঞ্জুদের বাড়ি থিয়েটার সম্বন্ধে হেস্তনেস্ত একটা করে ফেলতে হবে। যাই কি করে? কাল আসবে? না, ও কাল তো তুমি চলেই যাবে। কাল দিনটা নাইবা গেলে নিধুদা? কি বিপদ! ইহার এত জোর আসিল কোথা হইতে? নিধু বলিল, না গেলে চলে হৈম, কত দরকারি কেস সব হাতে রয়েছে, যেতেই হবে। হৈম অভিমানের সুরে বলিল, আমার কথা রাখবে কেন? মঞ্জুর কথা হতো তো রাখতে। আচ্ছা, সামনের শনিবার এসে তোমাদের ওখানে যাব হৈম। হৈম হাসিয়া নিধুর দিকে চাহিয়া বলিল, ঠিক যাবে তো? তাহলে কথা রইল কিন্তু। এ গাঁয়ে এসে আমার মন মোটে টেকে না নিধুদা, মোটে মিশবার মানুষ নেই। আমি চিরকাল গোয়ার্ডি স্কুলে পড়েছি জানো তো। গাঁয়ে এসে যেন হাঁপিয়ে উঠি, একটু আমোদ নেই, আহ্লাদ নেই, অমন একটা লোক নেই যার সঙ্গে দুদণ্ড কথা বলে সুখ হয়। তবুও মঞ্জুরা এসেছিল, শহরের মেয়ে, আমোদ করতে জানে। ওই বলছে থিয়েটার করবে। আমারও তো ভারী উৎসাহ,
সময়টা তো বেশ কাটবে। তাই তুমি থাকো, আমার বেশ ভালো লাগে। হৈম নিধুর দিকে অপাঙ্গ দৃষ্টিতে চাহিয়া হাসিয়া ফেলিল, বলিল, সত্যি কিন্তু আসবে সামনে শনিবারে নিধুদা, আমার মাথার দিব্যি। সেদিন কিন্তু আমাদের বাড়িতে চা খাবে। চা আমি খাইনি হৈম। চা না খাও, খাবার খেয়েও, আর আমরা গল্প করব, ঠিক রইল কিন্তু। থিয়েটার তাহলে তুমি করবে? কিন্তু জগঠাকুরুন কি বলছে আজ মার কাছে, শুনেছে তো? বলুক গে, আমি ওসব মানিনি। আমার শ্বশুরবাড়ি তেমন নয়, কেউ কিচ্ছু বলবে না। সে তুমি বোঝো, আমার কানে কথাটা উঠেছে যখন, তোমাদের কাছে বলা আমার উচিত। মঞ্জুদের কেউ কোনো দোষ ধরবে না, ওরা হলো গিয়ে বড় লোক, ওরা এখানে থাকবেও না। ওদের কে কি করবে? আমারও কেউ কিছু করতে পারবে না। জীবনে দুদিন আমোদ করব না, আহ্লাদ করব না, মুখ বুজিয়ে বসে থাকবো এই অজপাড়া গায়ের মধ্যে, সে আমার দ্বারা হবে না। আচ্ছা, তুমি এসো হৈম। কোথায় যাবে এখন? মঞ্জুদের বাড়ি? না, বেলা হয়েছে, বাড়ি যাব। ও বেলা যাবে ওখানে? তাহলে আমিও আসি। নিধু মনে মনে বিরক্ত হইলেও বলিল, তার এখন কিছু ঠিক নেই, আসতে পারি, এখন বলতে পারিনি। বৈকালের দিকে নিধু ভাবিল সে মঞ্জুদের বাড়ি যাইবে কিনা। মন সেখানে যাইবার জন্যই উন্মুখ হইয়া আছে যেন, অথচ বেশ বোঝা যাইতেছে সেখানে আর তাহার যাওয়া উচিত নয়। বেলা পড়িয়া আসিল, তবু নিধু ইতস্তত করিতে লাগিল। তারপরই সে হঠাৎ কিসের টানে সব কিছু দ্বিধা ভুলিয়া কখন উহাদের বাড়ির দিকে রওনা হইল। মঞ্জুদের বৈঠকখানার কাছে গিয়া মনে হইল আজ মঞ্জু তাহাকে ডাকিয়া পাঠায় নাই তো, অথচ রোজই ডাকিয়া পাঠায়। মনের মধ্যে কোথা হইতে অভিমান আসিয়া জুটিল। নিধু আর মঞ্জুদের বাড়ি না ঢুকিয়া গ্রামের বাহির রাস্তার দিকে বাড়াইতে গেল। পূজার আর বেশি দেরি নাই। আকাশে বাতাসে যেন আসন্ন শারদীয়া পূজার আভাস। আকাশ মেঘমুক্ত, সুনীল। পাকা রাস্তার ধারে ঝোপে ঝোপে মটরলতায় থোকা থোকা ফল ধরিয়াছে। আউশ ধান কাটা হইয়া গিয়াছে। আমন ধানের নাবাল ক্ষেত ভিন্ন, মাঠ প্রায় শূন্য। 15 দিন বৃষ্টি হয় নাই, গুমট গরম, কোনো দিকে একটু হাওয়া নাই। একটা সাঁকোর উপর বসিয়া নিধু ভাবিতে লাগিল, মঞ্জু আজ তাহাকে কেন ডাকিল না? ওবেলা তাহার কথাবার্তায় হয়তো মনে দুঃখ পাইয়াছে। শিশু বোতলের মাঝখানে উপবিষ্ট মঞ্জুর ভরসাহারা করুণ মুখের ছবি মনে আসিল। মঞ্জুকে সে কোনো দুঃখ দেবে না, এই ব্যাপার লইয়া আর কোনো কথা সে মঞ্জুকে বলিবে না। কিন্তু রবিবার তো ফুরাইয়া আসিল, সন্ধ্যার দেরি নাই, আর কতক্ষণ? সত্যই কি সে মঞ্জুদের বাড়ি দেখা করিতে যাইবে না? তাহা হয় না। এখন গেলে তবুও রাত 9টা পর্যন্ত থাকিতে পারিবে, নয়তো আবার 7 দিন অদর্শন। থাকা অসম্ভব তাহার পক্ষে। নিজের বাড়ির সামনে আসিয়া নিধু ইতস্তত করিতেছে, এমন সময় দেখিল মঞ্জু এবং তাহার পিস্তুত বৌদিদি ওদিকের পথ দিয়ে আসিতেছে। নিধুকে দূর হইতে দেখিয়া মঞ্জু বলিল, ও নিধুদা, দাঁড়ান। নিধু বলিল, তোমরা কোথাও গিয়েছিলে নাকি মঞ্জু? আমি আর বৌদি হৈমদির বাড়ি আর ওদের পাশে পরেশ কাকাদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেই কখন বেলা 2টোর সময় গিয়েছি। আসবো আসবো করছি, কিন্তু হৈমদির মা চা খাবার না খাইয়ে ছাড়লেন না, তাই একবারে সন্ধে হয়ে গেল। তা তো জানি নে। ও, আপনি গিয়েছিলেন আমাদের বাড়ি? আমি একটু বেরিয়ে ফিরছি, তোমাদের ওখানে যাওয়া হয়নি। আমিও ভাবছি নিধুদা এসে কি বসে আছে, আরও তাড়াতাড়ি করছি। জিজ্ঞেস করুন না বৌদিকে। না বৌদি? মঞ্জুর বৌদিদি বলিলেন, হ্যাঁ, ও তো অনেকক্ষণ থেকে আসবার ঝোঁক করছে। তা একজনের বাড়ি গেলে কি তক্ষুনি আসা ঘটে, বিশেষ কখনো যখন যাইনি। মঞ্জু বলিল, আসুন নিধুদা, চলুন আমাদের বাড়ি। নিধুর অভিমান অনেক আগেই কাটিয়া গিয়াছিল। মঞ্জু যে আজ তাহাকে ডাকিয়া পাঠায় নাই, তাহার সম্পূর্ণ যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান। বাড়িতে পৌঁছিয়া মঞ্জু বলিল, কি খাবেন বলুন নিধুদা?
মঞ্জুকে আজ ভারী সুন্দর দেখাইতেছে। নিজের বাড়িতে বসিয়া থাকে বলিয়া মঞ্জু কখনো সাজগোজ করে না। আজ পাড়ায় বেড়াইতে বাহির হইয়াছে বলিয়া সে চওড়া সাদা জরির পাড় বসানো চাঁপা রঙের ভালো সিল্কের শাড়ি ও ফিকে গোলাপি রঙের ব্লাউজ পরিয়াছে। কপালে টিপ, চমৎকার ঢিলে খোঁপা বাঁধিয়াছে, পায়ে মাদ্রাজি স্যান্ডেল, খুব মৃদু এসেন্সের সৌরভ তাহার চারিপাশের বাতাসে। মুখশ্রীতে প্রগল্ভতা নাই, অথচ বুদ্ধি ও আনন্দের দীপ্ত সজীব ভঙ্গি তাহার মুখে, হাত পা নাড়ার ভঙ্গিতে, কথা বলিবার ধরনে। নিধু আমতা আমতা করিয়া বলিল, তা যা খাওয়াবে? আপনার জন্য কি খাবার করে রেখেছিলাম জানেন? বলুন তো। নিধু বিস্মিত কণ্ঠে বলিল, আমার জন্যে? হ্যাঁ, আপনার জন্যেই। নিমকি ভেজেছিলুম নিজে বসে। দুপুরের পর 1 ঘন্টা ধরে বৌদি বেলে দিলে আমি ভাজলাম। গরম গরম দেব বলে আপনাকে ডাকতে পাঠাচ্ছি নৃপেনকে। এমন সময় হৈমদীর মা, হৈমদী সবাই এলেন ওদের বাড়ি নিয়ে যেতে। ও, ওরা এসেছিলেন বুঝি? তবে আর বলছি কি, এসে কিছুতেই ছাড়লেন না, যেতে হবে। মা বললেন, তবে তুই যা, আমি নিধুকে ডেকে খাওয়াবোক্ষণ। আমি বললাম, তা হবে না মা, আমি ফিরে এসে ডেকে পাঠাবো। এত কথা কিছুই জানি না আমি। কি করে জানবেন? আমি ভাবলাম একবার আপনাদের বাড়ি হয়ে যাই, কিন্তু ওরা সব ছিলেন। হৈমদী কিন্তু বলেছিল। কি বলেছিল হৈম? হৈমদী বললে নিধুদাকে ডেকে নিয়ে গেলে হতো, ওর মা বারণ করলেন। হৈমর মা বারণ করে ঠিকই করেছেন। হৈম শহরে বাজারে কাটিয়েছে, পাড়াগাঁয়ের ব্যাপার ও কিচ্ছু বোঝে না। মেয়েরা যাচ্ছে বেড়াতে, তার মধ্যে একজন পুরুষ মানুষ সঙ্গে যাওয়া, লোকে কি বলবে? মঞ্জুর ওপর অভিমানের বিন্দুমাত্র এখন আর নিধুর মনে নাই, বরং মঞ্জুর স্নেহে ও প্রীতিতে অযথা সন্দেহ করার দরুন নিধু মনে মনে যথেষ্ট লজ্জিত ও দুঃখিত হইল। মঞ্জু বলিল, বসুন, নিমকি নিয়ে আসি গরম করে, ঠান্ডা হয়ে গেছে, খেতে পারবেন না। শোনো শোনো, অত শত করে কাজ নেই, যা আছে তাই ভালো। মঞ্জু কিন্তু কিছুক্ষণ বিলম্ব করিয়াই গরম গরম নিমকি আনিয়া দিল। বলিল, আমার ভারী মন খারাপ হয়ে গিয়েছিল নিধুদা আপনাকে না খাওয়াতে পেরে। ভাবলাম সন্ধে হয়ে গেল, আপনার সঙ্গে আর কখনই বা দেখা হবে, সকালে উঠে তো চলেই যাবেন। নিধু হাসিয়া বলিল, সত্যি বলতে গেলে আমার রাগ হয়েছিল তোমার উপর। কেন, কি অপরাধ হল? রোজ বিকেলে ডাকতে পাঠাও, আজকেও গেল না ডাকতে। আমি বড় রাস্তার দিকে বেড়াতে বার হলাম। মঞ্জু ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, ওইখানে আপনার দোষ, আমাদের পর ভাবেন কিনা তাই না ডাকলে আসেন না। সেই জন্যে নয় মঞ্জু, তোমরা বড় লোক, যখন তখন ঢুকতে ভয় করে। ওই ধরনের কথা শুনলে আমার কষ্ট হয় বলেছি না? ক্ষমা করো, ওবেলা তোমার মনে বড় কষ্ট দিয়েছি, চোখের জল ফেলিয়েছি। সেই থেকে আমার মন মোটেই ভালো নেই। তুমি ছিলে কোথায় আর আমি ছিলাম কোথায়, এতদিন তোমার নামও জানতাম না, কিন্তু আলাপ হয়ে পর্যন্ত তোমাকে আর পর বলে মনে হয় না। তাই এমন কথা বলে ফেলি যা হয়তো পরকে বলা যায় না। তুমি জজবাবুর মেয়ে বলে তোমায় সবাই সমীহ করে চলবে, কিন্তু আমি ভাবি ও তো মঞ্জু। মঞ্জু চুপ করিয়া রহিল। সে কিছুক্ষণ যেন আপন মনে কি ভাবিল, পরে ধীরে ধীরে বলিল, কিছু মনে করিনি নিধুদা, আপনি কিছু মনে করবেন না, ও কথা আর তুলবেন না। তাহার কণ্ঠস্বরটি ঈষৎ বেদনাক্লিষ্ট। অল্পক্ষণ পূর্বের সে হালকা সুর আর তাহার কথার মধ্যে নাই। নিধু অন্য কথা পাড়িবার জন্য জিজ্ঞাসা করিল, তাহলে কি প্লে করা ঠিক করলে এবার? মঞ্জু যেন নিধুর প্রশ্ন শুনিতে পাইল না। সে অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছে। তাহার পর হঠাৎ নিধুর মুখের দিকে ব্যথাম্লান ডাগর চোখের পূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, নিধুদা, আমার কথা বিশ্বাস করবেন? কি বলো? আপনার জন্য আমার মন কেমন করে, আপনি এখান থেকে চলে গেলেই। নিধু কি একটা বলিতে যাইতেছিল, মঞ্জু বাধা দিয়া বলিল, আরও জানেন, 2 শনিবার আপনি আসেননি, ভেবেছিলাম আপনাকে চিঠি লিখে দিয়ে আসবার জন্যে, কিন্তু
বাড়ির কেউ সেটা পছন্দ করত না বলে কিছু করিনি। আমার সৌভাগ্য মঞ্জু, কিন্তু সেই জন্যেই মনে হয় তোমার সঙ্গে আমার মেশা উচিত নয়। কিচ্ছু ভাববেন না নিধুদা, আমি ছেলে মানুষ নই, কষ্ট করতে পারবো জীবনে। ও জিনিস কষ্টের জন্যেই হয়। আশীর্বাদ করবেন যেন আমি সহ্য করতে পারি। নিধুর মুখ দিয়া কথা বাহির হইল না। তেঁতুল গাছের সন্ধ্যার অন্ধকারে বাদুড় দল ডানা ঝটাপট করিতেছিল। সম্মুখে আঁধার রাত। বাড়ি হইতে ফিরিতে নিধুর দেরি হইয়াছিল। বাসায় তালা খুলিতেছে, এমন সময় বিনোদ মুহুরী আসিয়া বলিল, বাবু, এত দেরি করে ফেললেন? প্রায় 10টা বাজে, কেস আছে। মক্কেল কোথায়? কোর্টের অশ্বত্থতলায় বসিয়ে রেখেছি। তা আপনি এত বেলা করে ফেললেন। চলো যাই, এজার করিয়ে দিতে হবে। হ্যাঁ বাবু, আমি তাহলে যাই, বেহাতি হয়ে যাবে। হরিহর নন্দীর দালাল ঘুরছে, আমি ছুটে দেখতে এলাম আপনি এলেন কিনা বাড়ি থেকে। টাকা দেবে? 2 টাকা দেবে কথা হয়েছে। তবে তো ভারী মক্কেল ধরেছে দেখছি। হরিহর নন্দী 2 টাকায় এজাহার করবে? বাবু, 1 টাকাতেও করবে। আপনি জানেন না, সাধনবাবু 8 আনায় করবে, ওই নিরঞ্জন মুক্তার 8 আনায় করবে। আপনার একটু নাম বেরিয়ে গিয়েছে তাই। আমি যাই বাবু, সামলাই গিয়ে আগে। পথে নিরঞ্জন মুক্তারের সঙ্গে দেখা। নিধু বলিল, শুনেছ হে, মক্কেল একে নেই, তার উপর দালালে বোধহয় ভাঙিয়ে নেয়, তাই ছুটছি। নিরঞ্জন হাসিয়া বলিল, ছুটো না হে, বিনোদ যতটা বলেছে অতটা নয়। কেউ কারো মক্কেল ভাঙায় না ওভাবে। কি করে জানব? বিনোদ বললে তাই শুনলাম। হরিহরবাবু দালাল লাগিয়ে তোমার আমার 2 টাকার মক্কেল ভাঙিয়ে নেবেন সে লোক তিনি নন। ছোটো না, হোঁচট খেয়ে পড়ে যাবে, আস্তে আস্তে চলো। না ভাই, বিশ্বাস নেই কিছু। মক্কেল বেহাতি হয়ে গেলে তখন কেউ দেখবে না। আমি এগোই। না, মক্কেল ঠিক হাতেই আছে। বিনোদ দাঁত বাহির করিয়া আসিয়া জানাইল। নিরঞ্জন অল্পক্ষণ পরে কোর্টের প্রাঙ্গণে পৌঁছিয়া বলিল, কি হে, হাঁপাচ্ছ যে, মক্কেল পেলে? হ্যাঁ ভাই। ওসব মুহুরিদের চালাকি, কোথায় যাবে মক্কেল? মুহুরিরা কাজ দেখাচ্ছে তোমার কাছে, নিজের বাহাদুরি করবার সুযোগ কেউ ছাড়ে? সাধন মুক্তার দূর হইতে নিধুকে দেখিতে পাইয়া বলিলেন, ও নিধিরাম, বাড়ি থেকে এলে কখন? ভালো সব? শোনো। কি বলুন সাধনবাবু? ইন্টারভিউ লিস্টে তোমার নাম উঠেছে দেখলাম। কে নাম দিলে হে? তা তো জানি নে, তবে আমার মনে হয় সাব ডেপুটি বাবু, উনি এসডিওকে বলে করিয়েছেন। বেশ বেশ, দেখে খুশি হলাম। বেলা 3টার সময় নিরঞ্জন গোপনে নিধুকে বলিল, একটা কথা আছে, বেরোবার সময় আমার সঙ্গে একা যাবে, জরুরি কথা, কাউকে সঙ্গে নিও না। কি এমন জরুরি কথা হে? এখন বলবো না, কে শুনে ফেলবে। আরও আধ ঘণ্টা পরে দুজনে বাহির হইয়া চলিয়া যাইতেছে। এমন সময় বার লাইব্রেরির চাকর ফিরিঙ্গে আসিয়া বলিল, বাবু, ছুটি তো এসে গেল, আমার বকশিস। এবার পুজোতে নিধিরামবাবুর কাছে ধুতি উতি নেব। ফিরিঙ্গের বাড়ির ছাপড়া জেলায়, আজ প্রায় 40 বছর রামনগরে আছে। কথাবার্তায় ও চালচলনে যতদূর বাঙালি হওয়া তাহার পক্ষে সম্ভব তাহা সে হইয়াছে। ফিরিঙ্গির ছেলেমেয়েরা বড় বড় হইয়াছে, তাহাদেরও বিবাহ হইয়া ছেলেমেয়ে হইয়া গিয়াছে। ফিরিঙ্গির বাড়ির ছেলেমেয়ে ভালো বাংলা বলে। নিধিরাম বলিল, কেন, এত বড় বড় বাবু থাকতে আমার কাছে কেন রে? আপনিও একদিন বড় হবেন বাবু। বার লাইব্রেরিতে আমি আজ 30 বছর নকরি করছি। কত বাবু এলো, কত বাবু গেল। এই হরিবাবু নেংটি পিনে এসেছিল, আজকাল বড় সওয়াল জবাব করনেওয়ালা। সব দেখনু, আপনারও হবে নিধিরাম বাবু। একটা ধুতি নিব আপনার কাছ থেকে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে আপনার মোলাকাত হবে শূন্য শনিবারে। তুই কোথা থেকে শুনলি রে ফিরিঙ্গি? সব কানে আসে বাবু, সব শুনতে পাই। ফিরিঙ্গি হাসিতে হাসিতে চলিয়া গেল। আর কিছু আগাইয়া নিরঞ্জন বলিল, তোমার সঙ্গে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ আছে শনিবারে, তার জন্য অনেকে তোমার উপর বড় চটেছে হে। বিগ 5দের মধ্যেও কেউ কেউ আছেন।
ওদের অনেকের নাম ইন্টারভিউ লিস্টে নেই, অথচ তুমি জুনিয়র মুক্তার, তোমার নাম উঠল। ভয়ানক চটেছে অনেকে। নিধু বিস্মিত হইয়া বলিল, তাতে আমার হাত কি হে? আমি কি করব? সবাই বলে বড্ড হাকিমের খোসামত করে নাকি বেড়াও। চোখ টাটিয়েছে অনেকের। হাকিম তোমার কথা বেশি শোনে আজকাল এইসব। বিশেষ করে এই ইন্টারভিউর ব্যাপারে তুমি কি কারো কারো নাম দিতে বারণ করেছিলে? এই সম্বন্ধে কোনো কথা হয়েছিল তোমার সুনীলবাবুর সঙ্গে? আমার সঙ্গে পরামর্শ করবেন সাব ডেপুটি বাবু? আমি বারণ করেছি নাম দিতে? অনেকে তো তাই ধারণা। কার কার নাম দিতে বারণ করেছি? এই ধরো হরিহর নন্দীর নাম নেই, শিববাবুর নাম নেই বড়দের মধ্যে, আর ছোটদের মধ্যে তো কারো নামই নেই তুমি ছাড়া। তুমি বিশ্বাস করো আমি বারণ করেছি? আমার কথা ছেড়ে দাও, আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু আসবে যাবে না, কিন্তু বার লাইব্রেরির সবাই তোমার উপর একজোট হলে তোমার বড্ড অসুবিধা হবে। মক্কেলের কানে মন্ত্র ঝাড়বে, জামিন পাবে না, নানা দিক থেকে গোলমাল। যদু কাকাও কি এর মধ্যে আছেন নাকি? নিরঞ্জন জিভ কাটিয়ে বলিল, আরে রাম, না। তাছাড়া তিনি মানি লোক, তিনি ইন্টারভিউ লিস্টের প্রথম দিকে আছেন, কোনো ছ্যাঁচড়া কাজে তিনি নেই। আমি এর কিছুই জানি না ভাই। সুনীলবাবু সেদিন বললেন আপনার সঙ্গে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ করিয়ে দেব। আমার ইচ্ছে ছিল না। উনি হাকিম মানুষ, অনুরোধ করলেন, কি করি বলো? আর আমি দিয়েছি বারণ করে তাকে। নিজের জন্যই বলিনি, অপরের জন্যে বারণ করতে গেলাম। আমায় বলে কি হবে ভাই? আমি তো চুনোপুটির দলে। কথাটা কানে গেল, তোমাকে বললাম। আমি বলেছি কারো কাছে যেন বলো না হে। সন্ধ্যার পর তাহার বাসায় হঠাৎ সাধন মুক্তারকে আসিতে দেখিয়া নিধু একটু আশ্চর্য হইল। সাধন বলিলেন, এই যে বসে আছো নিধুরাম, বেড়াতে বার হও নিজে? নিধু বুঝিল ইহা ভূমিকা মাত্র, আসল কথা এখনো বলেন নাই সাধন। অবশ্য অল্প পরেই তিনি তাহা প্রকাশ করিলেন। ম্যাজিস্ট্রেটের সহিত তাহার ইন্টারভিউ করাইয়া দিতে হইবে নিধিরামের, তাহার নামে যেন একখানা কার্ড আসে। নিধু অবাক হইয়া গেল। সে সাধনকে যথেষ্ট বুঝাইতে চেষ্টা করিল যে এই ব্যাপারের মধ্যে সে নাই। এ কি কখনো সম্ভব? সাধনবাবুর মতো প্রবীণ মুক্তার কি একথা ভাবিতে পারেন যে এসডিও তাহার মতো একজন জুনিয়র মুক্তারের পরামর্শ লইয়া লিস্ট তৈরি করিবে? এসব কথা ভিত্তিহীন। তাহার কোনো হাত নাই, সে জানেও না কিছু। একথা সাধন কতদূর বিশ্বাস করিলেন তাহা বলা যায় না। বিদায় লইবার সময় বলিলেন, আর ভালো কথা, আমি আরেকটা অনুরোধ তোমায় করছি। এই অঘ্রাণে এবার শুভ কাজটা হয়ে যাক। তোমার আশাতে বাড়ি শুদ্ধ বসে আছে। বাড়িতে এদের তো তোমাকে বড্ড পছন্দ, আমায় কেবল খোঁচাচ্ছে। কোর্ট বন্ধের দিন তোমায় যেতেই হবে। নিধু মনে মনে ভাবিল, বোধহয় তাহলে বড় ডাল আঁকড়াতে গিয়ে ফসকে গিয়েছে, তাই গরিবের ওপর কৃপা দৃষ্টি পড়েছে আবার। মুখে বলিল, আপনার বাড়ি যাব, সে আর বেশি কথা কি, বলবক্ষণ পরে। তবে ইন্টারভিউর ব্যাপারে আপনি একেবারে সত্যি জেনে রাখুন সাধনবাবু, ধর্ম তো বলছি, এর বিন্দু বিসর্গের মধ্যে আমি নেই। বিশ্বাস করুন আমার কথা। সাধন মুক্তার দাঁত বাহির করিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন। শুক্রবার রাত্রে সাব ডেপুটিবাবুর চাপরাশি আসিয়া নিধুকে ডাকিয়া লইয়া গেল সকাল সকালই। সুনীলবাবু বলিলেন, খবর সব ভালো? আগে হ্যাঁ। লালবিহারী বাবুদের বাড়ির সব চিঠি দিয়েছিলেন? আগে হ্যাঁ। কাল শনিবারে যেতে পারব না, পরের শনিবারে যাব। আপনিও থাকবেন। এবার বোধহয় আপনাকে বলি। সুনীলবাবু হঠাৎ সলজ্জ কণ্ঠে বলিলেন, বাবা বোধহয় আসবেন রবিবারে। উনিও মেয়ে দেখতে যাবেন, উনি লিখেছেন। আপনার শরীর অসুস্থ নাকি? নিধু আড়ষ্ট সুরে বলিল, না, এই আজকাল কাজের চাপ, ছুটির আগে, তাছাড়া মাঝে মাঝে ম্যালেরিয়াতেও ভুগি। একটু গরম চা করে দেবে? ও, আপনি তো চা খান না, কোকো খাবেন? থাকবে, এক গ্লাস বরং জল। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবুকে এক গ্লাস জল। তারপর শুনুন একটা কথা। আগে বলুন। ভদ্রলোকের কাণ্ড, কি করি
সাধনবাবু সেদিন এসেছিলেন ওর বাড়ি আমাকে নিয়ে যেতে, মেয়ে দেখতে। শুনেছেন সে কথা? শোনেননি? না, আপনি গিয়েছিলেন নাকি? যাইনি। আমি ওকে খুলে বললুম, কুড়ুলগাছির লালবিহারী বাবুদের সঙ্গে এই নিয়ে কথাবার্তা এগিয়েছে, বোধহয় সেখানেই। বাবা নিজে আসছেন মেয়ে দেখতে, এই অবস্থায় অন্যত্র আর। তাই নিধু আগেই আন্দাজ করিয়াছিল সাধন বুড়োর দরদের আসল কারণ। কথাটা নিরঞ্জনকে বলিতে হইবে। ওই একজন সমবয়সী বন্ধু আছে রামনগরে, সুখ দুঃখের কথা যাহার কাছে বলিয়া সুখ পাওয়া যায়, যে বুঝিতে পারে, দরদ দিয়া শোনে। শনিবার ম্যাজিস্ট্রেটের সহিত ইন্টারভিউ পর্ব বেলা 1:30টার মধ্যে মিটিয়া গেল। মহকুমার অনেক বিশিষ্ট লোক উপস্থিত, ভিড়ও খুব। এই যে সময়ের কথা বলা হইতেছে, তৎকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে করমর্দন করা সুখবিরল ও যশবিরল পৃথিবীর একটা প্রধান সুখ, একটা প্রধান সম্মান। ম্যাজিস্ট্রেট আহেলা বিলাতি আইসিএস, নাম রবিনসন। লম্বা বলিষ্ঠ চেহারার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিতে ইচ্ছে করে। এসডিও হাসিয়া নিধুকে আগাইয়া দিয়া বলিলেন, বাবু নিধিরাম চৌধুরী, মুক্তিয়ার। ঠিক পূর্বে সরিয়া গিয়াছেন লোকাল বোর্ডের মেম্বার শশীপদবাবু সাহেব। সহাস্য বদনে হাত বাড়াইয়া দিয়া বলিলেন, গুড আফটারনুন বাবু, সো গ্ল্যাড টু মিট ইউ। নিধু ঘামিয়া উঠিয়াছে। সে হাত বাড়াইয়া ম্যাজিস্ট্রেটের হাতে দিবার সঙ্গে সঙ্গে মাথা নিচু করিয়া সেলাম ঠুকিল। মুখে বলিল, গুড আফটারনুন স্যার, ইয়োর অনার। ম্যাজিস্ট্রেট তাহার দিকে চাহিয়া ভদ্রতা সূচক হাসিলেন। ইন্টারভিউ শেষ হইয়া গেল। আজ আর কাজকর্ম নাই। ডাকবাংলা হইতে বাসায় আসিবার পথে নিধু ভাবিয়া ঠিক করিল আজ সে কুড়ুলগাছি যাইবে। যদিও বলিয়া আসিয়াছিল যাইবে না, কিন্তু যখন সকাল সকাল কাজ মিটিয়া গেল, তখন আজই এখনই বাহির হইয়া পড়িতে হইবে। সামনের শনিবারে বরং যাইবে না বাড়ি। সুনীলবাবু এবং তাহার বাবা যেদিন মেয়ে দেখিতে যাইবেন, সেদিন তাহার না থাকিলেও কোনো পক্ষের ক্ষতি নাই। আজ শরীরটা কিন্তু সকাল হইতেই ভালো নয়, জ্বর জারি হইতে পারে, সারা গায়ে যেন বেদনা। তবুও বাড়ি আজ তাহার যাওয়া চাই। আজ মঞ্জুকে সে পাইবে পুরানো দিনের মতো। বাড়িতে ভাবি আত্মীয় কুটুম্বেরা ভিড় করিবে না আজ। শরতের রৌদ্র নীল আকাশের পেয়ালা বাহিয়া উপচাইয়া পড়িতেছে। পথের ধারে ছায়া ঝোপে সেই দিনের মতো মটরলতার দুলুনি, ছোট গোয়ালে লতায় ফুল ধরিয়াছে, শালিক ও ছাতারে পাখির কলরব মাথার উপর। পথ হাঁটিতে আরম্ভ করিয়াই নিধু দেখিল তাহার শরীর যেন ক্রমশ খারাপ হইয়া আসিতেছে। শরতের ছায়া ভরা বাতাস গায়ে লাগিলে যেন গা শিরশির করে। নিধু মাঝে মাঝে কেবলই বসিতে লাগিল। এ সাঁকোয় বসে, ও সাঁকোয় বসে, সাঁকোর নিচেই গত বর্ষার বদ্ধ জল। অন্য সময় তাহার যে একটা গন্ধ আছে, ইহাই নিধুর নাকে লাগিত না। আজ গন্ধটায় তাহার শরীরের মধ্যে যেন পাক দিতেছিল। সাঁকোয় বসিয়া অন্যমনস্কভাবে বাঁশবনের মাথার উপরে মেঘমুক্ত নীল আকাশে শরতের শুভ্র মেঘের খেলা লক্ষ্য করিতেছিল। মেঘের দল লঘু গতিতে উড়িয়া চলিতে চলিতে কত কি জিনিস তৈরি করিতেছে, কখনো দুর্গ, কখনো পাহাড়, কখনো সিংহ, কখনো বহু দূরের কোন অজানা দেশ। ওপরের বায়ুস্রোত আবার পরমুহূর্তে সেগুলিকে চূর্ণ করিয়া উড়াইয়া দিতেছে। এই আছে, এই নাই। আবার নব নব শুভ্র মেঘসজ্জা, আবার কল্পনার কত কি নতুনের সৃষ্টি। ভঙ্গুর মেঘের সৃষ্টি, সে আবার টেকে কতক্ষণ। কে একজন ডাকিয়া বলিল, বাবু, আপনি এখানে শুইয়াছেন সাঁকোর উপর, কদ্দূর যাবেন? পথ চলতে চাষা লোক। নিধু বলিল, যাব কুড়ুলগাছি, জ্বর এসেছে, তাই একটু শুয়ে আছি। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবান, উঠুন আপনি। কতক্ষণ শুয়ে থাকবেন? না বাপু, আমি একটু জিরিয়ে নিলেই আবার ঠিক হাঁটব, তুমি যাও। লোকটা চলিয়া গেল, কিন্তু যাইবার সময় বারবার পেছনে তাহার দিকে চাহিতে চাহিতে গেল। লোকটা ভালো। শরীর ভালো না থাকিলে কিছুই ভালো লাগে না। ম্যাজিস্ট্রেটের সঙ্গে ইন্টারভিউ হইল। কোথায় মন বেশ খুশি হইবে,
গাঁয়ে গিয়ে গল্প করিবার মতো একটা জিনিস হইল তা না, সে যেন মনে কোনো দাগই দেয় নাই। কিন্তু এই জ্বরের ঘোরে মঞ্জু যেন কোন অপার্থিব দেশের দেবী হইয়া তাহার সম্মুখে আসিতেছে। মঞ্জুদের একদিন খাওয়ানো হইল না, পয়সা জমে না হাতে, তা কি করা যায়? সামনের শনিবারে তো বাড়ি যাইবে না, পরের শনিবারে হইবে। আচ্ছা, বার লাইব্রেরির সকলে কি তাহাকে বয়কট করিবে? যদি করে সে তো নিরুপায়, তাহার কোনো দোষ নাই। আর কেউ না জানে সে তো জানে, সে স্বেচ্ছায় কাহার অনিষ্ট করিতে যাইবে না। অতি কষ্টে আরও কয়েক মাইল পথ সে অতিক্রম করিল। পথ যে করিয়াই হোক তাহাকে অতিক্রম করিতেই হইবে। এই দীর্ঘ ক্লান্ত পথের ও প্রান্তে হাস্যমুখী মঞ্জু যেন কোথায় তাহার জন্য অপেক্ষা করিয়াছে। আজ না গেলে আর তাহার সহিত যেন দেখাই হইবে না। দুদিনের জন্য আসিয়াছিল, আবার বহু বহু দূরে চলিয়া যাইবে। সন্ধ্যার আর দেরি নাই। ওই সন্দেশপুর, সেই মৌলভী সাহেবের পাঠশালা সন্দেশপুর বাঁওড়ের ধারে। বাঁওড়ের বর্ষার জল রাস্তার কিনারা ছুঁইয়াছে। ওদিকে গাছের গুঁড়ির সাঁকোর উপর দিয়া ধান বোঝাই মহিষের গাড়ি পার হইতেছে। আর এইটুকু গেলেই তাহাদের গ্রাম। সন্ধ্যায় শাঁখ বাজিবার সঙ্গে সঙ্গেই গ্রামের পথে সে পা দিবে। অমনি মা আগাইয়া আসিয়া বলিবে, এই যে নিধু, এলি বাবা, বলেছিলে আজ যে আসবি না? হয়তো সে বাড়ি পৌঁছিলে এই কথা তাহার মা তাকে বলিয়াও থাকিবেন, কিন্তু আচ্ছন্ন ঘোর ঘোর ভাবে সন্ধ্যার অন্ধকারে কখন সে বাড়ি ঢুকিয়াছিল টলিতে টলিতে, কখন বাড়ির লোক তাহাকে ধরিয়া লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিয়াছিল, এই সকল কথা তাহার মনে নাই। 2 মাস রোগের ঘোরে কখনো চেতন, কখনো অচেতন, কখন বা অর্ধচেতন ভাবে কাটিবার পর নিধুর জীবনের আশা হইল। ক্রমে সে বিছানার উপর উঠিয়া বসিতে পারিল। ডাক্তার বলিয়া গিয়াছে আর ভয় নাই। নিধুর মা পুত্রের সেবা করিতে করিতে রোগা হইয়া পড়িয়াছেন। সে চেহারা আর নাই মায়ের। নিধুর সামনে সাবুর বাটি রাখিয়া বলিলেন, আহ বাবা, রামগড় থেকে শশধরবাবু ডাক্তার পর্যন্ত এসেছিলেন 2 দিন। নিধু ক্ষীণস্বরে বলিল, শশধরবাবু, সে তো অনেক টাকার ব্যাপার। টাকা কি লেগেছে আমাদের? আহা, আর জন্মে পেটের মেয়ে ছিল ওই মঞ্জু। দিন রাতের মধ্যে কতবার যে আসত, বসে থাকত। সেই তো সব জোগাড় যন্ত্র করে দিলে জজবাবুকে বলে। জজবাবুও হামেশাই আসতেন, গাঁয়ের সবাই আসত যেত। সেদিনও জজগিন্নি বলে গেলেন, টাকা খরচ সার্থক হয়েছে, প্রাণ পাওয়া গেল, এই বড় কথা। মিথ্যে কথা বলবো কেন? সবাই দেখেছে, শুনেছে, করেছে। ভুবন গাঙ্গুলির মেয়ে হৈম পর্যন্ত শ্বশুরবাড়ি যাওয়ার আগে রোজ একবার করে আসত। মা সিদ্ধেশ্বরী কালী মুখ তুলে চেয়েছেন। সকলে তো বলেছিল, এই বয়সের টাইফয়েড। মঞ্জু। অনেক দিন পরে নিধুর রোগক্ষীণ স্মৃতিপটে একখানি আনন্দময়ী বালিকা মূর্তি অস্পষ্ট ভাসিয়া উঠিল। অনেকদিন এই নাম কানে যায় নাই। কঠিন রোগ তাহাকে মৃত্যুর যে ঘনান্ধকার রহস্যের পথে বহুদূর টানিয়া লইয়া গিয়াছিল, হয়তো সেই পথের কোথাও কোনোদিন চেতনাহীন মুহূর্তে সে একটি বালিকা কণ্ঠের সহানুভূতি মাখা উৎসুক স্বর শুনিয়া থাকিবে। হয়তো তাহার দয়ালু হস্তের মৃদু পরশ অঙ্গে লাগিয়া থাকিবে। নিধু তাহা চিনিতে পারে নাই, ধারণাও করতে পারে নাই। সে কিছু বলিবার আগেই তাহার মা বলিলেন, ওই শনিবার যাবার দিনটাতেও মঞ্জু এসে কতক্ষণ বসে রইল। বললে, বাবার ছুটি ফুরিয়ে গেল, তাই যেতে হচ্ছে জ্যাঠাইমা, নইলে নিধুদাকে এভাবে দেখে যেতে কি মন সরে? বাবার কোট খুলবে জগদ্ধাত্রী পুজোর পরে, আর থাকবার জো নেই। চোখের জল ফেললে সেদিন বাচ্চা আমার, একেবারে যেন আমার পেটের মেয়ে। বললাম যে, অমন মেয়ে কি হয় আজকালকার বাজারে? তাই তো বলি। মায়ের বাকি কথা নিধুর কানে গেল না। আরও দিন 15 কাটিয়াছে। নিধু এখন লাঠি ধরিয়া সকালে বিকালে একটু করিয়া বাড়ির কাছের পথে বেড়ায়। মঞ্জুদের বাড়ি তালা বন্ধ, কেহ কোথাও নাই। আগেও তো কেহ ছিল না এই বাড়িতে।
কখনো কেহ থাকিত না, এখনো কেহ নাই। ইহাতে নতুন কি আছে? এই শেষ হেমন্তের ঈষৎ শীতল অপরাহ্নগুলিতে আগে আগে ঘন ছোট গোয়ালে লতার জঙ্গলে জজবাবুদের বাড়ির সদর দরজা ঢাকিয়া থাকিত। সে আবাল্য দেখিয়া আসিতেছে। বছরের পর বছর কাটিবার সঙ্গে সঙ্গে সেই বন আবার গজাইবে। মধ্যে যে আসিয়াছিল সে তো দুদিনের স্বপ্ন। ছনু জেলে মাছের ডালা মাথায় করিয়া চলিয়াছে। তাহাকে দেখিয়া বলিল, এই যে দাদা ঠাকুর, আজকাল একটু বল পাচ্ছেন? হ্যাঁ ছনু, ডাক্তার বলেছে একটু বেড়াতে সকাল বিকাল। তা যান, বেলা গিয়েছে, আর ঠান্ডা লাগাবেন না। কার্তিকে হিম, আপনার তো পুনর্জন্ম গেল এবার। কপালে ভোগ থাকলে। তাই দাদা ঠাকুর, তাই। কপালই সব। এমন পুজোটা গেল জজবাবুদের বাড়ি, কি খাওয়ান দাওয়ান, আমাদের এসতো খেল ঢেল। জজবাবু নিজের সামনে দাঁড়িয়ে, ছনু ভালো করে খাও বাবা, যা ভালো লাগে মুখে চেয়ে নিও। অমন মানুষ আর হয় না। নিধু বাড়ির দিকে ফিরিবার আগে কেহ কোনো দিকে নাই দেখিয়া বন্ধ দরজার ফাঁক দিয়া জজবাবুদের বাড়ির মধ্যে একবার উঁকি দিয়া দেখিবার চেষ্টা করিল। ভালো দেখা গেল না। হেমন্ত সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে গাছপালায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ২ বাড়ি, আজ ৬ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।